বন্ধুরা, এক নীলকান্ত পাখি বলল, কাউকে নিয়ে খেপালে, কাউকে নিয়ে মজা করলে কি অপরাধ হয়? ভগবান এমন ব্যক্তিদেরকে কি শাস্তি দেন? প্রাচীন সময়ের কথা, কোনো এক নগরে এক বণিক বাস করত। সেই বণিকের কাছে অনেক ধন সম্পত্তি ছিল, অনেক জমি জায়গা ছিল। তার কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। ধন সম্পত্তি দিয়ে তার ঘর ভরা ছিল, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। সন্তান প্রাপ্তির আশায় সে অনেকগুলো বিবাহ করল, কিন্তু কারোর দ্বারাই তার কোনো সন্তান প্রাপ্তই হলো না। এমনভাবে সন্তান প্রাপ্তির চেষ্টায় সে 4টি বিবাহ করে নিল, কিন্তু সে 4 জন স্ত্রীর থেকেও সে কোনো সন্তান প্রাপ্ত করতে পারল না। এই দুঃখ বণিককে খেয়ে যাচ্ছিল। তবে বণিক সব সময় অন্যের উপকার করত। কেউ যদি বিপদে পড়ে যেত, তাহলে সে সবার আগে ঝাঁপিয়ে পড়তো তাকে রক্ষা করার জন্য। কারোর যদি কোনো জিনিসের প্রয়োজন হতো, তাহলে সে নিজের ঘর থেকেই সেই জিনিস তাকে দিয়ে দিত। বণিকের এই দুঃখের জন্য নগরবাসীও খুবই দুঃখিত ছিল। তারা ভাবতো, বণিক কত ভালো ব্যক্তি, কত উপকার করে সবাইকে, কিন্তু তার ঘরেই দেখো কোনো সন্তান নেই। একদিন গ্রামের এক ব্যক্তি বণিককে বলতে লাগলো, কিছু দূরেই একজন খুব মহান সাধু বাস করেন। তিনি খুব জ্ঞানী এবং সিদ্ধ পুরুষ। তুমি ওনার কাছে যাও, আমার মনে হয় উনি তোমার দুঃখ দূর করতে পারবেন। কারণ আমি শুনেছি, যে কেউ ওই সাধু মহারাজের কাছে যায়, সে খালি হাতে ফেরত আসে না। এমনটা শুনে বণিক পরদিনই সেই সাধু মহারাজের কাছে পৌঁছে গেল। বণিক যখন সাধু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলো, সে সাধু মহারাজকে প্রণাম জানালো। সাধু মহারাজ ছিল একজন খুবই সিদ্ধ পুরুষ। তিনি বণিককে দেখা মাত্রই তার দুঃখের কথা বুঝে গেলেন। তারপর সাধু মহারাজ তাকে বলতে লাগলেন, তোমার কি হয়েছে, কি সমস্যা, তুমি আমাকে বলো। তোমাকে দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। সাধু মহারাজের এমন কথা শুনে বণিক সাধু মহারাজকে নিজের সমস্ত দুঃখের কথা বললেন। বণিক সাধু মহারাজকে বলতে লাগলেন, হে সাধু মহারাজ, আমার ধন সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু আমার মনে একটাই কষ্ট, আমার কোনো সন্তান জন্মায়নি। সন্তানের চাহিদায় আমি 4টে বিবাহ সম্পন্ন করেছি, কিন্তু আমার 4 স্ত্রীর থেকেও আমার কোনো সন্তান প্রাপ্ত হয়নি। বণিকের এমন কথা শুনে সাধু মহারাজ বণিককে বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। আমি তোমাকে একটি আপেল দিচ্ছি, তুমি এই আপেলটিকে 4টি টুকরো করবে এবং তোমার 4 স্ত্রীকে খাইয়ে দেবে, তোমার স্ত্রীরা গর্ভবতী হবে। বন্ধুরা, তারপরে সেই বণিক ওই আপেলটি নিয়ে তার স্ত্রীদের কাছে গেল এবং আপেলটি 4টি টুকরো করে 4 স্ত্রীকে দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন স্ত্রী তো তাদের নিজেদের টুকরো খেয়ে নিল, কিন্তু ছোট স্ত্রী এমনটা করলো না। সে ওই টুকরোটি তার ঘরে রেখে দিল। ছোট বউ ভাবতে লাগলো, আগে আমি আমার কাজগুলো করে নিই, তারপরে এই আপেলটি আমি খেয়ে নেব। এমনটা ভেবে সে ঘরের কাজ করতে লেগে গেল। এমন সময় জানলা দিয়ে একটা নীলকান্ত পাখি তার ঘরে প্রবেশ করলো। সেই নীলকান্ত পাখিটা ওই আপেলের একটা টুকরো খেয়ে ওখান থেকে উড়ে চলে গেল। ছোট বউ তখন ঘরের সমস্ত কাজকর্ম সম্পন্ন করে স্নান করে ওই আপেলটি খেতে আসলো। তখন সে দেখলো আপেলের একটা টুকরো সেখানে নেই, তবুও সে আপেলটা খেয়ে নিল। কিছুদিনের মধ্যেই সেই বণিকের 4 স্ত্রী গর্ভবতী হলেন। এই খবর শুনে বণিক খুব খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো, কতদিন পর আমার ভাগ্য উদয় হলো, আমার ঘরে এখন সন্তান জন্ম নেবে। ধীরে ধীরে সেই সময়ও চলে আসলো যখন বণিকের ঘরে তার 4 স্ত্রীর দ্বারা 4টি পুত্ররত্নের জন্ম হলো। বন্ধুরা, বণিকের যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী ছিল, তারা খুব সুন্দর সুন্দর 3টি পুত্রের জন্ম দিয়েছিল, কিন্তু শেঠজির যে ছোট বউ ছিল, সে
একটি নীলকান্ত পাখির আকারের শিশুর জন্ম দিয়েছিল। এমনটা দেখে সেই বণিক খুবই ভয় পেয়ে গেল। মনের মধ্যে ভয় এবং দুশ্চিন্তা নিয়ে সে ওই সাধু মহারাজের কাছে পৌঁছে গেল। বণিক তখন সাধু মহারাজকে বলতে লাগলো, হে সাধু মহারাজ, আমার 3 স্ত্রী যে পুত্র সন্তান জন্ম দিয়েছে তাদেরকে তো খুব সুন্দর দেখতে, কিন্তু আমার ছোট স্ত্রী যে পুত্র সন্তান জন্ম দিয়েছে তাকে দেখতে তো পুত্রেরই মতো, কিন্তু তার শরীরের গঠন একটি নীলকান্ত পাখির মতো। বণিকের মুখে এমন কথা শুনে সাধু মহারাজ খুবই অবাক হয়ে গেল। তারপর সাধু মহারাজ নিজের দিব্য দৃষ্টির দ্বারা এটা বুঝতে পারলেন যে এই ঘটনা কেন ঘটেছে। তখন তিনি বণিককে বলতে লাগলেন, বণিক, তোমার ছোট বউ একটি নীলকান্ত পাখির এঁঠো খাওয়ার খেয়েছে, সেই কারণেই তোমার গৃহে একটি নীলকান্ত পাখির মতো দেখতে সন্তান জন্মগ্রহণ করেছে। তারপর সাধু বাবা সেই বণিককে বলতে লাগলো, বণিক, তুমি এত চিন্তা করো না, তোমার এই ছোট ছেলে খুবই মেধাবী হবে। বণিক সাধু বাবার এমন কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, ঠিক আছে, এ তো আমারই সন্তান, যেমনই হোক আমি তো ওকে ফেলতে পারবো না, আমি তো ওর পিতা। ঈশ্বর আমার আর 3 পুত্রকে তো সুস্থ সবল বানিয়েছেন। এমনটা চিন্তা করেই বণিক তার গৃহে চলে আসলো। তারপর সে তার 4 পুত্রের নামকরণ করলো। কিছুদিনের মধ্যেই তার 4 স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া শুরু হয়ে গেল। বণিকের যে ছোট স্ত্রী ছিল সে খুবই নম্র এবং ভদ্র স্বভাবের ছিল, কিন্তু বাকি 4 জন বড় স্ত্রীরা খুবই দুষ্ট এবং খারাপ স্বভাবের ছিল। তারা সব সময় ছোট বউকে উল্টোপাল্টা কথা বলতো, তার উপর অত্যাচার করত। বণিকের 4 স্ত্রীর মধ্যে যখন এরকম ঝামেলা শুরু হয়ে গেল তখন বণিক খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না যে কিভাবে এই সমস্যার সমাধান করবে। বণিকের আর যে 3 স্ত্রী ছিল তাদের সন্তানদের সঙ্গে বণিকের ছোট স্ত্রীর সন্তানকে তারা খেলতে দিত না। তারা 4 ভাইয়ের মধ্যে 3 ভাই তো সবসময় একসঙ্গে থাকতো, একসঙ্গে খেলা করত, একসঙ্গে কোথাও যেত, কিন্তু ছোট ভাইকে তারা কখনোই কাছে টেনে নেয়নি। বণিকের 3 স্ত্রী তার পুত্রদের অন্তরে সব সময় তার ছোট ভাইকে নিয়ে বিষ ঢালতে থাকতো। ওরা সবসময় কথা বলতো, ওই নীলকান্ত পাখিটার সঙ্গে বেশি কথা বলবি না। ওরা সব সময় তার পুত্রদেরকে ওই নীলকান্ত পাখিটাকে ঘেন্না করা শেখাতো। একদিন বণিক ভাবতে লাগলো, আমার 4 স্ত্রীর মধ্যে এত ঝামেলা বেঁধে গেছে, তারা তো একে অপরকে সহ্যই করতে পারছে না। আমার তো অর্থের কোনো অভাব নেই, কেননা আমি 4 জনের জন্যে আলাদা আলাদা 4টি ঘর বানিয়ে দিই। বন্ধুরা, তারপর সেই বণিক তার 4 স্ত্রীর জন্যে আলাদা আলাদা 4টি ঘর বানিয়ে দিল। তারপর থেকে তারা 4 জন আলাদাই থাকতে শুরু করলো। বণিকের 3 স্ত্রীর যে ছেলেরা ছিল তারা তো সব সময় একসঙ্গেই খেলা করত, কিন্তু বণিকের ছোট ছেলেটি সব সময় একা একাই খেলা করত। তার সঙ্গে খেলা করার মতো কেউ ছিল না, তার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না। গ্রামের লোকেরাও তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করত। সকলে তাকে বলতো, নীলকান্ত ভাই, নীলকান্ত ভাই, কারণ তাকে দেখতে একটা নীলকান্ত পাখির মতো ছিল। তাকে কখনোই তার নিজের নামে ডাকা হতো না, সব সময় তাকে এইভাবে ব্যঙ্গ করেই ডাকা হতো, কিন্তু তার জন্যে সে কখনো নিরাশ হয়নি। বণিকের ছোট পুত্র সব সময় এটা ভাবতো, আমাকে দেখতে তো একটা নীলকান্ত পাখির মতো, তাই তো তারা আমাকে নীলকান্ত নীলকান্ত বলে ডাকে, এতে তাদের কোনো দোষ নেই। ভগবানই আমাকে এমন রূপ রং দিয়েছেন, এতে ওদের কি দোষ। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। বণিকের 4 পুত্র এখন অনেক বড় হয়ে গেছিল। বণিক ভাবতে লাগলো, কেননা আমি আমার 3 পুত্রকে অর্থ উপার্জনের জন্য অন্য শহরে পাঠাই। এমনটা ভেবে বণিক তার 3 পুত্রকে তার কাছে ডাকলো। শেঠজি তার 3 পুত্রকে বলতে লাগলো, দেখো বাবা, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, আর কিছুদিন পরেই তোমাদের বিবাহ দিতে হবে, কিন্তু তোমাদের বিবাহ দেওয়ার আগে আমি তোমাদের কাছে এটা জানতে চাই যে তোমরা নিজেদের পায়ে দাঁড়ানোর মতো সক্ষম কিনা।
সে কারণেই তোমরা এখন অন্য শহরে যাও এবং নিজেদের মতো ধন সম্পত্তি উপার্জন করো। বন্ধুরা, বণিকের ছোট ছেলে যখন এই কথা শুনল তখন সেও তার পিতাকে বলতে লাগলো, পিতা, আমিও শহরে যেতে চাই ধন সম্পত্তি উপার্জন করার জন্য। বণিক তার ছোট ছেলেকে তখন বলতে লাগলো, বাবা, তুমি এখনো অনেক ছোট, তোমার আকার এখনো অনেক ছোট হয়ে রয়েছে। বণিক বলতে লাগলো, তুমি যদি বাইরে যাও, ঘর থেকে বাইরে বেরো, তাহলে সবাই তোমার এই ছোট আকার নিয়ে তোমাকে ভেঙাবে, তোমাকে অপমানিত করবে, তোমাকে লজ্জিত করবে। তখন বণিকের ছোট ছেলে বলল, কিন্তু বাবা, আমি তো অর্থ উপার্জন করতে যেতে চাই, কে আমাকে কি বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না। ছেলের এত জেদের কাছে বণিক হেরে গেল। বণিক তাকে শহরে গিয়ে ধন সম্পত্তি উপার্জন করার আদেশ দিয়ে দিল। পিতার কাছে আজ্ঞা পেয়ে সেই ছোট ছেলে ধন সম্পত্তি উপার্জনের জন্য শহরের দিকে রওনা দিল। কিন্তু তার আর যে বড় 3 ভাই ছিল তারা তো অনেক আগেই বেরিয়ে গিয়েছিল, তাই সে একা একাই রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো। কিছু দূর এইভাবেই হেঁটে যাওয়ার পর সে তার আরও 3 ভাইকে দেখতে পেল। তারপর সে জোরে জোরে হেঁটে তার ভাইদের কাছে পৌঁছে গেল। তারা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন এক জায়গায় তাদের খুব পিপাসা পেয়ে গেল, কিন্তু তারা কোথাও জলের সন্ধান পাচ্ছিল না। তখনই হঠাৎ তারা তাদের সামনে একটা বড় নারকেল গাছ দেখতে পেল, কিন্তু নারকেল গাছটা তো অনেক উঁচুতে ছিল। তখন সেই 3 ভাই বলতে লাগলো, এখন যদি আমাদের নীলকান্ত পাখি ভাই থাকতো তাহলে সে আমাদের ওই নারকেলটি পেড়ে তার মিষ্টি জল পান করাতে পারত। এমনটা বলার সঙ্গে সঙ্গেই পেছন থেকে তার নীলকান্ত পাখির মতো দেখতে ভাই ডেকে উঠল। বলতে লাগলো, ভাই, আমি তো এখানেই আছি, আমি এক্ষুনি তোমাদেরকে জল পান করাচ্ছি। এমনটা বলে সেই নীলকান্ত পাখির মতো দেখতে ভাই গাছের থেকে একটা ডাব পেড়ে তাদেরকে সেই ডাবের মিষ্টি জল পান করালো আর তাদের তৃষ্ণা মেটালো। জল পান করার পর তারা 3 জন একটি গাছের ছায়ায় শুয়ে পড়ল আর নিজেদের মধ্যে আস্তে আস্তে কিছু কথা বলতে লাগলো। তারা বলতে লাগলো, ভাই, আমরা এখন ঘুমানোর নাটক করব, আর যখন এই নীলকান্ত ঘুমিয়ে পড়বে তখন চুপচাপ আমরা এখান থেকে চলে যাব। এই বিপদকে আমরা আমাদের ঘাড়ে নিয়ে চলতে পারবো না। শহরে যদি কেউ জিজ্ঞেস করে এ কে, তাহলে আমাদের বলতে হবে যে এ আমাদের ভাই। সকলে যখন জানবে এই নীলকান্ত পাখির মতো দেখতে ছেলেটি আমাদের ভাই, সকলে আমাদেরকে ভেঙাবে, আমাদেরকে নিয়ে সকলে ঠাট্টা করবে। তাই আমাদের একে সঙ্গে নেওয়া উচিত নয়। এমনিতেও তো আমরা একে পছন্দ করি না। নিজেদের মধ্যে এমন পরামর্শ করে তাদের মেজ ভাই বলতে লাগলো, নীলকান্ত ভাই, চলো আমরা এখন একটু বিশ্রাম করে নিই, কিছুক্ষণ এই গাছের ছায়ায় বিশ্রাম করে নিই, তারপর আবার পথ চলা যাবে। কারণ এত লম্বা পথ একটু বিশ্রাম না করে তো যাওয়া সম্ভব নয়। নীলকান্ত পাখি তাদের ভাইদের ষড়যন্ত্র বুঝতে পারল না। সে মনের দিক থেকে তো খুবই সরল ছিল, তাই সে তার ভাইদেরকে বিশ্বাস করে নিল এবং একসময় সে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুমিয়ে পড়ল তখন তার আর 3 জন ভাই তাকে না বলেই সেখান থেকে চলে গেল। কিছু সময় পরে তার যখন ঘুম ভাঙল, সে দেখতে পেল তার ভাইয়েরা তার আশেপাশে কোথাও নেই। যখন সে তার চারপাশে তার ভাইদেরকে দেখতে পেল না, সে খুবই দুঃখিত হয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন আমি কি করব? আমি তো আমার পিতাকে কথা দিয়েছি যে আমিও অর্থ উপার্জন করে আসব, কিন্তু একা একা আমি কোথায় যাব? আমি তো কিছু দিশা খুঁজে পাচ্ছি না। পরক্ষণেই সে তার মনকে বোঝালো। সে তার মনকে বুঝিয়ে বলল, আমাকে তো হার মানলে চলবে না, আমি তো আমার পিতাকে কথা দিয়েছি, আমাকে তো আমার কথা রাখতেই হবে। এমনটা বলে সে নিজে একাই পথ চলতে লাগলো। অপরদিকে তার 3 ভাই তো শহরে গিয়ে খুব ভালো ভালো কাজ পেয়ে গেল, কিন্তু সেই নীলকান্ত পাখির মতো দেখতে ছেলেটি কোথাও কোনো কাজ পাচ্ছিল না।
সে যেখানেই যেত সকলে তার রূপ নিয়ে তাকে ব্যঙ্গ করতেও তাকে লাঞ্ছিত করত। সকলেই তাকে উল্টো পাল্টা কথা বলে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। সে দীর্ঘ 3 দিন পর্যন্ত শহরের প্রত্যেকটি দোকানে দোকানে ঘুরতে লাগলো আর কাজের আর্জি জানাতে লাগলো, কিন্তু কেউই তার এই রূপ দেখে তাকে কাজে রাখতে চাইছিল না। সকলেই তাকে অপমানিত করে লাঞ্ছিত করে বার করে দিত। এমনভাবে ঘুরতে ঘুরতে সে এক শেঠজির দোকানে গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে সে বলতে লাগলো, শেঠজি, আমাকে দয়া করে কাজে রেখে দিন। আমি 3 দিন পর্যন্ত কিচ্ছু খাইনি, খালি কাজের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কোথাও একটা কাজ খুঁজে পাচ্ছি না, দয়া করে আমাকে কোনো কাজ দিন। তখন সেই শেঠজি বলতে লাগলো, তোমাকে তো কাজ দেব, কিন্তু কাজের জন্যে তুমি আমার কাছ থেকে কত টাকা নেবে? তখন সে ছেলেটি বলতে লাগলো, শেঠজি, আমার টাকার প্রয়োজন নেই, আপনি শুধু আমাকে কাজে রেখে দিন, ব্যাস তাহলেই হবে। শেঠজি ভাবতে লাগলো, বাহ, এ তো খুব ভালো ব্যাপার, বিনা পয়সায় কোনো ভৃত্য পাওয়া যাচ্ছে। সেই শেঠজি ছিল খুবই কঞ্জুস প্রকৃতির। সে বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমাকে কাজে রেখে দিলাম, তবে তোমার বিশেষ কিছু কাজ নেই, তুমি শুধু আমার ছোট ছেলেকে দেখাশোনা করবে। আসলে আমার ছেলে যখন খুবই ছোট ছিল তখন তাকে একা রেখে আমার স্ত্রী মারা গেছেন। ছোট থেকেই ও মায়ের ভালোবাসা পায়নি, তাই ও খুবই দুষ্ট স্বভাবের হয়ে যাচ্ছে। তখন সেই নীলকান্ত পাখির মতো দেখতে ছেলেটি বলতে লাগলো, ঠিক আছে শেঠজি, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার ছেলেকে দেখাশোনা করব। তারপরে শেঠজি তাকে তার বাড়িতে নিয়ে গেল এবং ছেলের সঙ্গে তাকে রেখে দিল এবং তিনি দোকানে আবার ফিরে চলে আসলেন। সারা দিন ওই ছোট্ট ছেলেটি ওই নীলকান্ত পাখির মতো দেখতে ছেলেটিকে খুব বিরক্ত করলো। সে ওকে এত বিরক্ত করলো যে ও উপর থেকে নিচে পড়ে গেল। যখন শেঠজি বাড়ি ফিরলেন, নীলকান্ত তাকে সমস্ত ঘটনা বলল, তাকে সব কিছু নালিশ করলো, কিন্তু শেঠজি তার ওই দুষ্ট ছেলেকে বকার বদলে হো হো করে হেসে উঠলেন আর বললেন, আমার ছেলে খুবই দুষ্টু, ও কাউকে বাড়িতে একদিনের জন্য টিকতে দেয় না, এখনো পর্যন্ত যত চাকর বাকর আমি রেখেছি কাউকেই ও এক বেলার জন্য টিকতে দেয়নি। কোনো ভৃত্যের হাত ভেঙে দিয়েছে তো কারোর পা ভেঙে দিয়েছে, কারোর মাথা ফাটিয়ে দিয়েছে, এক বেলার বেশি কাউকেই ও আমার বাড়িতে টিকতে দেয়নি। আর তুমি আমাকে ওর নালিশ করছো? তোমার যদি না পোষায় তাহলে তুমি চলে যেতে পারো, আমি আমার ছেলেকে কোনোভাবেই কোনো শাসন করতে পারবো না। বন্ধুরা, শেঠজির এমন কথা শুনে নীলকান্ত পাখি খুব রেগে গেল, কিন্তু সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো আমি কোথাও আর কাজ পাবো না। নীলকান্ত ভাবতে লাগলো, এইভাবে হবে না, আমার বুদ্ধির প্রয়োগ করতে হবে। তারপর 3-4 দিন যেভাবে সেভাবে নীলকান্ত সেই ছেলেটার সঙ্গে থাকলো। 3-4 দিনের মধ্যে নীলকান্ত পাখি এটা বুঝে গেল শেঠজি সব সময় বেইমানির ধন উপার্জন করে এবং নিজের ঘরেই নিজের লাখ লাখ টাকা জমিয়ে রেখে দিয়েছে। নীলকান্ত পাখি খুবই বুদ্ধিমান ছিল। সে ভাবতে লাগলো, শেঠজি তো সবাইকে ঠকিয়ে ঠকিয়ে ক্রমশই ধনী হয়ে চলেছে। একদিন সে শেঠজির ছেলেকে বলতে লাগলো, তোমার কি খিদে পেয়েছে? শেঠজির ছেলে বলল, হ্যাঁ, আমার খুবই খিদে পেয়েছে। তখন নীলকান্ত বলতে লাগলো, কিন্তু আমি তো তোমাকে কিচ্ছু খেতে দেব না। শেঠজির ছেলে বলতে লাগলো, কিন্তু কেন তুমি আমাকে কিছু খেতে দেবে না? নীলকান্ত বলল, হয় তোমাকে আমি খেতে দেব, না হলে আমি তোমাকে জল দেব। এখন তুমি আমাকে বলো তুমি কি করবে, জল খাবে না খাওয়ার খাবে? আর তুমি যদি বেশি জেদ করো তাহলে আমি তোমাকে খুব মারবো। এখন তো তোমার পিতাও গৃহে নেই। বন্ধুরা, তখন সেই দুষ্ট বাচ্চাটি নীলকান্ত পাখিকে ভয় পেতে লাগলো। সে বলতে লাগলো, না না, তুমি আমাকে খাবার দিয়ে দাও। তখন নীলকান্ত বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমাকে খেতে দেব, কিন্তু তুমি আগে বলো তুমি আর বদমাইশি করবে না তো? ছেলেটি বলল, না না, আমি আর কিচ্ছু করব না, তুমি যেমন বলবে আমি তেমনই করব।
তখন নীলকান্ত বলতে লাগলো, এখন তুমি আমাকে বলো তোমার পিতা কোথায় ধন সম্পত্তি লুকিয়ে রাখেন। ছেলেটি মনে মনে ভাবলো, যদি আমি একে বলে দিই তাহলে আমার পিতা তো আমাকে খুব মারবে, কিন্তু যদি আমি না বলি তাহলে এ তো আমাকে খেতে দেবে না এবং এও আমাকে খুব মারবে। তখন সে ছোট্ট ছেলেটি মনে মনে ভাবতে লাগলো, আমি একে বলেই দিই, কি আর হবে, আমার পিতা তো এত কিছু বুঝতেও পারবে না। এমনটা ভেবে সেই ছোট ছেলেটি শেঠজির সমস্ত সেই ঠিকানার কথা বলে দিল, যেখানে তার ধন সম্পত্তি তিনি লুকিয়ে রাখেন। তারপর নীলকান্ত ওই ছেলেটিকে খাবার দিয়ে শেঠজির সেই ধন সম্পত্তির ঠিকানার কাছে চলে গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল মাটির তলায় অনেক ধন সম্পত্তি গাড়া রয়েছে। তার মধ্যে থেকে সে কিছু ধন সম্পত্তি নিজের জন্য তুলে নিল। সে অনেক সোনাদানা এবং মণিমুক্ত খচিত হার বার করে নিল। তারপরে সে ওগুলিকে আটার মধ্যে মিশিয়ে রেখে দিল। বন্ধুরা, সেই শেঠজির ঘরে একটি ঘোড়া ছিল। শেঠজি ওই ঘোড়াকে একদম দেখাশোনা করতো না, ঠিকভাবে খেতে পর্যন্ত দিত না। ঘোড়াটি খুবই কমজোর হয়ে গিয়েছিল। বন্ধুরা, নীলকান্ত ওই আটাগুলোকে নিয়ে গিয়ে ঘোড়ার সামনে ঢেলে দিল। ঘোড়া এতটাই ক্ষুধার্ত ছিল যে ওই আটাগুলোকে সে সম্পূর্ণটা খেয়ে নিল। সে ওই হীরের হাড়গুলোকেও খেয়ে নিল। এইভাবেই নীলকান্ত অনেক ধন সম্পত্তি সেই ঘোড়াকে খাইয়ে দিয়েছিল। নীলকান্ত মনে মনে ভাবতে লাগলো, এখন আমি ওই বেঈমান শেঠজির অনেক ধন সম্পত্তি এখান থেকে নিয়ে চলে যাব। নীলকান্ত ভাবতে লাগলো, এই ধন সম্পত্তি নিয়ে আমি অনেক কিছু করতে পারবো। এমনটা চিন্তা করে সে শেঠজিকে বলতে লাগলো, শেঠজি, আমি এখন বাড়ি ফিরতে চাই। অনেক দিন হয়ে গেছে আমি আমার মাকে দেখি না। আমার মা হয়তো আমার কথা মনে করছে। শেঠজি তখন বলতে লাগলো, ঠিক আছে তুমি যাও, কিন্তু তোমাকে ছাড়া আমার খুব একা লাগবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বলো তোমার কি চাই। নীলকান্ত বলতে লাগলো, শেঠজি, আমার কিছুই চাই না, তবুও যদি আপনি আমাকে কিছু দিতে চান তাহলে আপনি আমাকে ওই ঘোড়াটি দিয়ে দিন। শেঠজি, আপনি তো ওই ঘোড়াটাকে ঠিকভাবে দেখাশোনাও করতে পারেন না, আমি ওকে ঠিকভাবে দেখাশোনা করব। এই বেচারি তো সারা দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। নীলকান্তের এমন কথা শুনে শেঠজি ভাবতে লাগলো, কি বোকা ছেলে, চাইলো তো একটা দুর্বল ঘোড়া চাইলো। শেঠজি এমনটা ভেবে তাকে ওই ঘোড়াটা দিয়ে দিল। শেঠজি বলতে লাগলো, তোর ঘোড়া চাইলে তুই ঘোড়াটা নিয়ে যা, এমনিতেও তো আমি এই ঘোড়াটাকে ঠিকভাবে দেখাশোনা করি না। তারপরে নীলকান্ত ওই ঘোড়াটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। রাস্তায় যেতে যেতে নীলকান্ত ভাবতে লাগলো, এখন আমি আমার ভাইদেরকে আগে খুঁজে নেই। এমনটা ভেবেই নীলকান্ত শহরে তার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। সে তার ভাইদের কাছে গিয়ে বলল, ভাই, অনেক দিন হয়ে গেছে আমরা বাড়িতে যাই না, এখন তো আমাদের নিজেদের নগরে ফেরা উচিত। তার ভাইয়েরাও নীলকান্তের এই কথায় সম্মতি জানালো এবং নিজের নিজের মালিকের কাছ থেকে আজ্ঞা নিয়ে কিছু ধন সম্পত্তি নিয়ে সেখান থেকে রওনা দিয়ে দিল। রাস্তায় যেতে যেতে সেই তিন ভাই তার ছোট ভাইকে খুবই অপমান করতে লাগলো। তারা ওর সঙ্গে অনেক হাসি ঠাট্টা করতে লাগলো। তারা বলতে লাগলো, এত দিন পর্যন্ত কাজ করে তুই এই শুকনো ঘোড়াটাকে কামালি? তুই যদি কোনো ধন সম্পত্তি উপার্জন করতেই পারলি না তাহলে এখানে কেন এলি? বন্ধুরা, কিন্তু নীলকান্ত পাখির মতো দেখতে ওই ছেলেটি কিছুই বলল না। সে তার ভাইদের কোনো বিরোধিতাও করল না, তাদেরকে কোনো উত্তরও দিল না। সে শুধুমাত্র নিজের মনেই চলে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে তাদের তিনজনের খুবই খিদে পেয়ে গেল। তখন তারা একটি কুল গাছ দেখতে পেল। তারা সেই কুল গাছটি দেখা মাত্রই তাদের ছোট ভাইকে খুবই মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। সে তিন ভাই তখন নীলকান্তকে বলতে লাগলো, ভাই নীলকান্ত, তুমি আমাদের জন্য ওই মিষ্টি মিষ্টি কুলগুলো পেরে দেবে? কিন্তু বন্ধুরা, নীলকান্ত ততদিনে অনেক বদলে গেছিল। সে সবার বদ বুদ্ধি সম্বন্ধে সচেতন ছিল। সে কি করলো, সে একাই ওই কুল গাছে উঠলো এবং সেখান থেকে মিষ্টি মিষ্টি কুল পেরে নিজের জন্য নিয়ে নিল। তারপর তারা আরো পথ অতিক্রম করতে লাগলো। দেখতে দেখতেই তাদের নগর চলে আসলো। সেই তিন ভাই মনে মনে ভাবলো, চলো আমরা সবার আগে এই নীলকান্তর বাড়িতে যাই।
দেখি এর মা এর সঙ্গে কেমন ব্যবহার করে। তারা মনে মনে ভাবতে লাগলো এমনিতেও তো ও কোনো ধন সম্পত্তি উপার্জন করে আনেনি, দেখি ওর মা ওকে কি বলে। ওদিকে নগরের ব্যক্তিরা যখন জানতে পারলো যে নীলকান্ত শহর থেকে একটা শুকনো ঘোড়া নিয়ে আসছে, তখন তারা সকলেই পৌঁছে গেল নীলকান্তর বাড়িতে তার মা তাকে কি বলে সেটা দেখার জন্য। যখন নীলকান্ত তার নিজের বাড়িতে গেল, গ্রামের সকলে এবং তার 3 ভাই তারা সবাই মিলে তাকে অনেক হাসি ঠাট্টা করলো। তাকে নিয়ে তারা বিভিন্ন রকমের মজা করতে লাগলো, তাকে নিয়ে তারা ব্যঙ্গ করতে লাগলো। গ্রামের লোকেদের এমন কথা শুনে নীলকান্তর মা খুবই দুঃখিত হয়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি তো ওকে প্রথমেই বলেছিলাম তোর দ্বারা কিচ্ছু হবে না, শহরে গিয়ে তুই একটা শুকনো ঘোড়া নিয়ে আসলি, তোর আমার এইভাবে অপমান করতে কি খুব ভালো লাগলো? নীলকান্ত তখন তার মাকে বলতে লাগলো, মা তুমি তাড়াতাড়ি আঙিনাটা পরিষ্কার করে লেপে দাও আর তারপর 2টো মোটা মোটা ডান্ডা আনো। তখন নীলকান্তর মা বলতে লাগলো, তুই কি বলছিস, কেন এমন কথা বলছিস, আমাকে আগে বল। কিন্তু নীলকান্ত কোনো কথাই শুনতে চাইছিল না। সে বলতে লাগলো, মা আমি যা বলছি তুমি তাড়াতাড়ি আগে সেটা করো। নীলকান্তের জেদের কাছে তার মা হেরে গেল। তারপর তিনি তাড়াতাড়ি আঙিনাটা লেপে দিল এবং মোটা মোটা 2টো ডান্ডা এনে রেখে দিল। তারপর নীলকান্ত ওই ঘোড়াটিকে তার আঙিনার মাঝখানে রেখে দিল এবং মোটা ডান্ডা দিয়ে তার পিঠে 2 ঘা মারল। ডান্ডার বাড়ি খেয়ে ঘোড়াটি বমি করতে শুরু করলো। ঘোড়াটি যখনই বমি করতে শুরু করলো, তার মুখ থেকে সোনা রূপা মণিমুক্ত খচিত হার পড়তে লাগলো, অনেক সোনার মুদ্রা পড়তে লাগলো। বন্ধুরা, সমস্ত গ্রামবাসীরা এই দৃশ্য দেখে হতচকিত হয়ে গেল। যখন এই দৃশ্য সেই 3 ভাই দেখলো, সেই 3 জনের মনে লোভ জন্মে গেল। নীলকান্তর মা তখন ওই সোনা রূপা মণিমুক্তগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিজের ঘরে চলে গেল। তখন সেই 3 ভাই নীলকান্তকে বলতে লাগলো, ভাই তুমি কি এই ঘোড়াটা বিক্রি করবে? নীলকান্ত বলতে লাগলো, হ্যাঁ আমি তোমাকে এই ঘোড়াটা দিয়ে তো দিতে পারি, কিন্তু এর বদলে তোমাদেরকে শহর থেকে যত ধন তোমরা এনেছো সব আমাকে দিতে হবে। বন্ধুরা, নীলকান্তর কথা শুনে তার 3 ভাই রাজি হয়ে গেল। সেই 3 ভাই ভাবতে লাগলো, যত ধন সম্পত্তি আমরা শহর থেকে কামিয়ে এনেছি তার থেকে অনেক বেশি ধন সম্পত্তি আমরা এই ঘোড়ার থেকে বার করে নেব। এমনটা বলে তারা নিজেদের সমস্ত ধন সম্পত্তি নীলকান্তকে দিয়ে দিল। এদিকে গ্রামের সব লোকেরা এটা জেনে গেছিল যে নীলকান্ত এমন একটা ঘোড়া এনেছে যেই ঘোড়াটা চমৎকারিক। অপরদিকে 3 ভাইয়ের মায়েরা তাদের উঠোন খুব ভালোভাবে লেপে নিয়েছিল। তারপর তারা মোটা মোটা 2টো ডান্ডা এনে তাদের পুত্রদেরকে দিয়ে দিল। তাদের পুত্ররা যখনই ওই ঘোড়ার পিঠে মোটা মোটা 2টো ডান্ডা মারলো, ঘোড়াটি বমি করে দিল। যখনই ঘোড়াটা বমি করলো, তার পেটের থেকে একটা পয়সা পড়ে গেল। এমনটা দেখে সেই 3 ভাই ভাবতে লাগলো, এই ঘোড়াটা তো চমৎকারী ঘোড়া। তারপর সেই 3 ভাই ওই ঘোড়ার পিঠে ডান্ডা মারতেই থাকলো, কিন্তু ওই ঘোড়ার পেটের থেকে আর একটা পয়সাও পড়লো না। তারা 3 জন ডান্ডা মেরে মেরে ওই ঘোড়াটাকে আধমরা বানিয়ে দিল, কিন্তু কোনো ধন সম্পত্তি তার ভেতর থেকে বেরোলো না। কিছুক্ষণ পর 3 ভাই ভাবতে লাগলো, আমাদেরকে মনে হয় নীলকান্ত বোকা বানিয়েছে। সে তো আমাদেরকে বলেছিল ঘোড়ার পেটের থেকে সোনা রূপা মণিমুক্ত বেরোবে, কিন্তু কোথায়, ওর পেটের থেকে তো কিছুই বেরোচ্ছে না। এখন আমরা এই ঘোড়াটাকে নিয়ে কি করব? একে খাওয়াবে কে? এমনটা ভেবে তারা নীলকান্তের বাড়িতে ওই ঘোড়াটাকে ছেড়ে দিয়ে আসলো। আর নীলকান্তকে বলতে লাগলো, নে ভাই, তোর উপহার তুই তোর কাছেই রাখ, আমার এর কোনো প্রয়োজন নেই। এমনটা বলে ওই 3 জন নীলকান্তর বাড়ির থেকে চলে গেল। তারা মনে মনে নীলকান্তকে অনেক উল্টোপাল্টা কথা বলতে লাগলো। তারা বলতে লাগলো, আমরা যা ধন সম্পত্তি কামিয়ে আনলাম সবই তো নীলকান্ত নিয়ে নিল। তখন আরেক ভাই বলতে লাগলো, ভাই যাই হোক না কেন, ঘোড়াটাকে তো আর লালন পালন করতে হচ্ছে না, এখন ওর ঘোড়া ওই খাওয়াক ওই পরাক, আর রইল বাকি আমাদের ধন সম্পত্তির কথা, আমরা সেগুলো আবারও উপার্জন করে নেব। বন্ধুরা, এরপর অনেক দিন কেটে গেল।
নীলকান্ত ওই ঘোড়াটিকে খাইয়ে দাইয়ে অনেক স্বাস্থ্যবান বানিয়ে দিল। সে যেখানেই যেত ওই ঘোড়াটাকে সঙ্গে করে নিয়ে যেত। নগরের লোকেরা তাকে দেখে দেখে তাকে অনেক খেপাতো, কিন্তু সে কারোর কোনো কথায় কোনো পাত্তাই দিত না। ওদিকে বণিকের তার ছেলেদের বিবাহের জন্য চিন্তা হতে লাগলো। বণিক ভাবতে লাগলো, কেননা আমি আমার 3 ছেলের বিবাহ দিয়ে দিই। ছোট ছেলেকে তো দেখতে একটা পাখির মতো, ওকে তো কোনো মেয়েই নিজের স্বামী হিসেবে স্বীকার করবে না, কিন্তু এদের 3 জনের বিবাহ আমি করিয়ে দিতে পারি। এমনটা ভেবে বণিক তার 3 ছেলের বিবাহ খুবই সুন্দর 3 কন্যার সঙ্গে দিয়ে দিল। কিন্তু বণিকের মনে সব সময় এই কষ্টটাই থেকে গেল যে আমি আমার ছোট ছেলের বিবাহ দিতে পারলাম না। সে সব সময় এটাই ভাবতো, কে আমার ছোট ছেলেকে বিয়ে করবে, ওর জীবনটার কি হবে। ওর রং রূপ চেহারা দেখে কেউ তো ওকে তাদের মেয়ে দিতেই চাইবে না। অপরদিকে তার ছোট ছেলের মাও খুবই অসুস্থ হয়ে পড়ল। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আগের মতো তিনি আর কাজ করতে পারতেন না। আগে তো তিনি সব সংসারের কাজ একাই করতেন, কিন্তু এখন তার এতে কষ্ট হতে লাগলো। অপরদিকে বণিকের অন্য 3 স্ত্রী খুবই মজায় তার দিন কাটাচ্ছিল, কারণ তাদের গৃহে তাদের পুত্রবধূরা ছিল। সমস্ত কাজই তাদের পুত্রবধূরাই করত। এদিকে ছোট বউ খুবই কষ্টে দিন কাটাতে লাগলো। বণিকের ছোট বউ ভাবতে লাগলো, যদি কোনোভাবে আমার ছেলেটার বিয়ে হয়ে যেত তাহলে আমিও একটু শান্তি পেতাম। বন্ধুরা, হঠাৎই একদিন বণিকের ছোট বউ খুবই অসুস্থ হয়ে গেল। সে বিছানা থেকেও উঠতে পারছিল না। তখন তার নীলকান্ত পাখির মতো দেখতে ছেলেটি যেমন তেমন ভাবে খাবার বানালো। সে তার মাকে খাওয়ালো আর নিজেও খেলো। পরদিন যখন সে তার ভাইদের কাছে খাওয়ার চাইতে গেল, তারা তাকে অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারা তো তার ছোট ভাইকে আগের থেকেই দেখতে পেত না। তারপরে এখন তো আবার তাদের আরো অহংকার বেড়ে গিয়েছিল, কারণ তাদের তখন বিবাহ হয়ে গিয়েছিল। তখন সে নীলকান্ত একাই খাওয়ার বানালো, সে নিজেও খেলো আর তার মাকেও খাওয়ালো। বন্ধুরা, এদিকে বণিকের ছোট বউ ঠিক হওয়ার নামই নিচ্ছিল না। আস্তে আস্তে সে সম্পূর্ণভাবেই বিছানা সজ্জা হয়ে গেলেন। তার উঠে দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা ছিল না। সংসারের সমস্ত কাজেই নীলকান্তর একাই করতে হতো। একদিন রাতে হঠাৎ নীলকান্ত তার ঘরে কিছু খটখটের আওয়াজ শুনতে পেল। সে ভাবলো তার ঘরে হয়তো চোর ঢুকে পড়েছে। এমনটা ভেবে সে সারা ঘরে তন্ন তন্ন খুঁজে ফেললো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। তারপর সে আবারও রাত্রে ঘুমিয়ে পড়ল। সকালে যখন তার ঘুম ভাঙলো, সে দেখতে পেল সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। রান্নাঘরে সুন্দর সুন্দর খাওয়ার রান্না করা রয়েছে। ঘরের এমন দৃশ্য দেখে সে খুবই অবাক হয়ে গেল, কিন্তু সে মনে মনে খুব খুশিও হলো। নীলকান্ত মনে মনে ভাবতে লাগলো, আগে খাওয়ার খেয়ে নি, তারপরে এই বিষয়ে ভাববো। তারপর নীলকান্ত নিজের মাকে খাওয়ার খাওয়ালো আর নিজেও খেলো। এইভাবেই 4-5 দিন ধরে একই ঘটনা ঘটতে লাগলো। প্রতিদিন এমন ঘটনা ঘটতে দেখে নীলকান্ত ভাবতে লাগলো, আজকে আমি দেখেই ছাড়বো যে কে প্রতিদিন ঘর এত সুন্দর করে সাজিয়ে দিয়ে যায় এবং এত সুন্দর সুন্দর ভোজন রন্ধন করে দিয়ে যায়। এমনটা ভেবে সে সেই দিন রাত্রে ঘুমালো না। রাত্রে যখন 12টা বাজলো, তখন সে দেখতে পেল ঘরের দরজা খোলা আর ঘোড়া রান্নাঘরে কিছু একটা করছে, কিন্তু তার গলায় দড়ি বাঁধা নেই। দেখতে দেখতেই ওই ঘোড়া একটি সুন্দর পরীতে পরিণত হলো। আশ্চর্যভাবেই সেই ঘোড়া একটি সুন্দর পরী হয়ে গিয়েছিল, আর সেই সুন্দর পরীটি নীলকান্তর সমস্ত ঘর খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিল। এমন দৃশ্য দেখে নীলকান্ত মাথা ঘুরিয়ে পড়ে গেল। সকালে যখন তার চোখ খুলল, সে নিজেকে একটি ঘরের কোনায় পড়ে থাকতে পেল। সে সকালের সমস্ত ঘটনাই মনে করতে পারছিল। তখন সে দৌড়ে গিয়ে নিজের ঘোড়ার কাছে পৌঁছালো আর বলতে লাগলো, ঘোড়া তুমি কে? সত্যি করে বলো, তুমি কোথা থেকে এসেছো? কিন্তু সে ঘোড়া তো নিজের মাথা ঘোরানো ছাড়া কোনো কথাই বলছিল না। নীলকান্ত আবারও সেই ঘোড়াকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো?
নীলকান্তর এমন প্রশ্নের উত্তরে ঘোড়া আবারও নিজের মাথা নাড়িয়ে দিল। এমন দৃশ্য দেখে নীলকান্ত খুবই উদাস হয়ে গেল আর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সে ভাবতে লাগলো, আমি আজ রাত্রে অবশ্যই দেখব যে এই ঘোড়া আসলে কে, কেন আর কিভাবে এত সুন্দর একটি পরীতে পরিণত হয়ে যায়। নীলকান্ত সেদিন রাত্রে নিজের একটি আঙ্গুল কেটে ফেলল। বলল, এই আঙ্গুল কাটার ব্যথার জন্যেই আমি রাত্রে ঘুমাতে পারবো না, আর সমস্ত ঘটনা আমি জেনে নেব। বন্ধুরা, নীলকান্ত যেমন ভেবেছিল তেমনটাই হলো। রাত্রি যখন 12টা বাজলো, ঘোড়াটি একটি সুন্দর পরীতে পরিণত হয়ে গেল এবং ঘরের সমস্ত কাজ করে দিল। সে রান্নাঘরে সুন্দর সুন্দর ব্যঞ্জন রন্ধন করলো এবং সমস্ত ঘর খুবই সুন্দরভাবে গুছিয়ে দিল। তারপর সে যখন ঘোড়ার মধ্যে সমাহিত হতে যাচ্ছিল, তখনই নীলকান্ত তার হাত ধরে নিল। তখন নীলকান্ত সেই সুন্দর পরীকে বলতে লাগলো, এখন তুমি আমাকে বলে যাও তুমি ঘোড়া কিভাবে হয়ে যাও, আর যদি তুমি একজন স্ত্রী হয়ে থাকো তাহলে তুমি ঘোড়া কিভাবে হও। নীলকান্তর কথা শুনে সেই পরী কিছুক্ষণ শান্ত থাকলো। তারপর বলতে লাগলো, নীলকান্ত, আমি একজন পরী, আমি পরীলোক থেকে এসেছি। এক সাধুর অভিশাপের কারণেই আজ আমার এই অবস্থা। একবার পরীলোকে আমি অনেক সাধুকে ভোজনের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু ভুলবশত আমি এক সাধুকে নিমন্ত্রণ করতে ভুলে গেছিলাম। সেই সাধু আমার উপর ক্রুদ্ধ হয়ে যান এবং আমাকে অভিশাপ দেন যে তুমি ঘোড়ায় পরিণত হয়ে যাবে। আমি তখন সেই সাধুর কাছে অনেক কান্নাকাটি করলাম, তার কাছে অনেক কাকুতি মিনতি করলাম, তার কাছে অনেক ক্ষমা চাইলাম। তখন সেই সাধু আমাকে বলতে লাগলো, হে পরী, আমি তোমাকে দেওয়া অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি, তুমি রাত্রে ঘোড়া থেকে এক সুন্দর পরীতে পরিণত হবে আর সকাল হতেই আবার তোমার ঘোড়ার শরীর ধারণ করতে হবে। এইভাবেই তোমাকে তোমার জীবন কাটাতে হবে। তখন আমি সেই সাধুকে জিজ্ঞেস করলাম, হে সাধু মহারাজ, আমার কি এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই? তখন সাধু মহারাজ বলতে লাগলেন, অবশ্যই আছে। মৃত্যুলোকে এক ভয়ঙ্কর রাক্ষস বাস করে, তাকে যদি তুমি পরাস্ত করতে পারো তাহলে তুমি আবারও পরী হয়ে যাবে। তারপর পরী নীলকান্তকে বলতে লাগলো, কিন্তু আমার ওই রাক্ষসকে পরাস্ত করার মতো ক্ষমতা ছিল না, তাই আমি পৃথিবী লোকে চলে আসলাম এবং এমন কোনো ব্যক্তির খোঁজ করতে লাগলাম যার সাহায্য নিয়ে আমি ওই রাক্ষসকে পরাজিত করতে পারবো। নীলকান্ত বলতে লাগলো, আমি তোমার সাহায্য করতে পারি, আমি বুদ্ধির সাহায্যে ওই রাক্ষসকে পরাজিত করার প্রয়াস করতে পারি। তখন পরী বলতে লাগলো, ঠিক আছে, তুমি কাল রাতে এই স্থানে চলে এসো, আর যখন আমি আবারও পরীতে পরিণত হয়ে যাব তখন আমি তোমাকে ওই রাক্ষসের কাছে নিয়ে যাব, কারণ দিনে তো আমি আবারও ঘোড়াই হয়ে যাই। এসব কথা শুনে নীলকান্ত আবারও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল আর ঘোড়াও নিজের আস্তাবলে চলে গেল। নীলকান্ত শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আমি পরীকে কথা তো দিয়ে দিলাম, কিন্তু আমি কিভাবে ওই রাক্ষসের সঙ্গে লড়াই করব। এমনটা ভাবতে ভাবতেই নীলকান্ত ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠেও সে ওই একই বিষয় নিয়ে ভাবতে লাগলো। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর নীলকান্ত কিছু হাতিয়ার নিয়ে এবং একটি লাঠি নিয়ে পরীর সঙ্গে মৃত্যু লোকের উদ্দেশ্যে রওনা দিল। মৃত্যু লোকের দরজার সামনে পৌঁছে তারা জানতে পারলো সেই রাক্ষস এখন পরীলোকে বাস করে। তারপর তারা আবারও পরীলোকে পৌঁছালো। পরীলোকে একটি গুহার মধ্যে সেই রাক্ষসটি বাস করত। যখন সেই রাক্ষসটি নীলকান্তকে দেখলো, সে ভাবতে লাগলো, এত বিচিত্র প্রাণী কোথা থেকে এলো? এমন বিচিত্র দেখতে প্রাণীকে তো আমি আগে কখনো দেখিনি। হয়তো এ আমার থেকে অনেক বেশি শক্তিশালী হবে, কারণ আজ পর্যন্ত আমার গুহার কাছে আসার কারোর হিম্মত হলো না, আর এই বিচিত্র প্রাণী আমার সামনে চলে আসলো। রাক্ষসটি এমন কথা ভেবে তার উপর প্রহার করে দিল। তখনই নীলকান্ত উড়ে গিয়ে সেই রাক্ষসের বুকের উপর গিয়ে বসলো আর নিজের থলে থেকে কিছু অস্ত্র বার করে রাক্ষসের চোখে ঢুকিয়ে দিল এবং এর ফলে রাক্ষস অন্ধ হয়ে গেল। সে ব্যথায় ছটফট করতে লাগলো
এই সুযোগে নীলকান্ত একটি ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দিল এবং রাক্ষসকে সেখানেই বধ করে দিল। রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে করতে নীলকান্ত খুবই আহত হয়ে গিয়েছিল। ব্যথার কারণে সে সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেল। যখন তার চোখ খুলল সে দেখতে পেল সে একটি খুব সুন্দর স্থানে শুয়ে আছে, যেখানে তার চারপাশে পরীরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তখন নীলকান্ত তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো, আমি ঠিক কিভাবে হয়ে গেলাম? আমি তো গুরুতরভাবে আহত ছিলাম। তখন পরী বলতে লাগলো, তুমি ঠিক হয়ে গেছো, আমরা সকলে মিলে তোমাকে ঠিক করেছি। তখন নীলকান্ত সেই পরীদেরকে বলতে লাগলো, হে পরীরা, এখন তোমরা আমাকে পৃথিবীলোকে ছেড়ে দাও। তখন পরী বলতে লাগলো, ঠিক আছে চলো, আমি তোমাকে পৃথিবীলোকে নিয়ে যাচ্ছি। এমনটা বলার সঙ্গে সঙ্গে দেখতে দেখতেই সেই নীলকান্ত পাখি সুন্দর একটি রাজকুমারে পরিণত হয়ে গেল। আর তার হঠাৎই নিজের পূর্বজন্মের কথা মনে পড়তে লাগলো। এমনটা দেখে পরীরাও অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, তুমি তো নীলকান্ত পাখি থেকে একটা খুব সুন্দর রাজকুমারে পরিণত হয়ে গেলে, এমনটা কিভাবে হলো? তখন সেই রাজকুমার বলতে লাগলো, পরী, আমার পূর্বজন্মের কিছু কথা মনে পড়ছে। পূর্বজন্মে আমি এক রাজকুমার ছিলাম, আর আমি এক নীলকান্ত পাখিকে খুব কষ্ট দিয়ে মেরে দিয়েছিলাম। আর তারই কারণে ওই নীলকান্ত পাখি আমাকে অভিশাপ দিয়েছিল যে আমিও এক নীলকান্ত পাখি হয়ে যাব, আমিও সারা জীবন অনেক দুঃখ কষ্ট ভোগ করব। কিন্তু যখন আমি ওই পাখির কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম, সে আমাকে এই নীলকান্ত পাখির শরীর থেকে মুক্ত হওয়ার পথও বলেছিল। সে আমাকে বলেছিল, এক পরী তোমার কাছে সাহায্য চাইতে আসবে, তুমি যদি তাকে সাহায্য করে দাও তাহলে তুমি আবারও এক সুন্দর যুবকে পরিণত হবে। নীলকান্তের কথা শুনে সেই পরী তার উপর খুবই প্রসন্ন হয়ে গেল। সেই পরী তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। তারপর সেই পরীর সঙ্গে ওই রাজপুত্রের বিবাহ হয়ে গেল। সেই পরী পরীলোকের সমস্ত শক্তি ত্যাগ করে দিয়ে রাজকুমারের সঙ্গে পৃথিবীলোকে চলে আসলো। যখন সেই নীলকান্ত তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করলো, তার মা তাকে দেখে অবাক হয়ে গেল। মা দেখলো তার ছেলে তো রাজপুত্রে পরিণত হয়েছে। নগরের সকলেই তখন নীলকান্তকে দেখতে আসলো। তারা যখন দেখলো নীলকান্ত রাজপুত্রে পরিণত হয়েছে, তারা তো অবাক হয়ে গেল। নীলকান্তের অন্যান্য ভাইয়েরা তাকে দেখে আরো বেশি করে হিংসা করতে লাগলো, কারণ তার স্ত্রী এখন সবার থেকে বেশি সুন্দর দেখতে ছিল। কিন্তু নীলকান্ত তখন সবাইকে খুব ভালোবাসতো। সে তার পিতার মতোই সবার উপকার করত। রাজপুত্র, তার মা আর তার স্ত্রী তিনজনে সুখেই দিন কাটাতে লাগলো। বন্ধুরা, তখন সেই নীলকান্ত পাখি বলতে লাগলো, কখনো কারোর রূপ নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। বিধাতা যাকে যেমন বানিয়েছেন সেটাই তার সর্বশ্রেষ্ঠ কীর্তি। সকলের মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই আছে, তাই কারোর রূপ সৌন্দর্য নিয়ে ব্যঙ্গ করা, কাউকে ঠাট্টা করা মানুষকে অবনতির পথেই ঠেলে দেয়। মানুষের কখনোই কাউকে ঘৃণা করা উচিত নয়। ঈশ্বর যাকে যেমন বানিয়েছেন সে তার সেই রূপেই ভালোই থাকে, কারণ প্রত্যেকটি প্রাণীর মধ্যেই ঈশ্বর স্বয়ং বাস করেন। যদি আমরা কারোর নিন্দা করি, কারোর রূপ রং নিয়ে মজা করি, কাউকে নিজের থেকে রূপ গুণ আর বলে নিচু মনে করি, তবে ঈশ্বর আমাদেরকে দণ্ডিত করবেন। বন্ধুরা, এই পৃথিবীতে সকলেই নিজের নিজের কর্ম ভোগ করতেই আসে। যদি আমরা অন্য কাউকে অপমান করি, তাকে লাঞ্ছিত করি, তাহলে আমাদেরও পরজন্মে তার ফল ভোগ করতে হবে। ঈশ্বর যদি আপনাকে সুন্দর বানিয়ে থাকেন, আপনাকে ধনবান বানিয়ে থাকেন, আপনাকে গুণবান বানিয়ে থাকেন, তাহলে সেটা কাউকে অপমান করার জন্য নয়, বরঞ্চ নিজেকে বিকশিত করার জন্য এবং সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের কাহিনী আমাদের এখানেই সমাপ্ত হলো। আজকের কাহিনী থেকে যদি আপনারা কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।